সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ঠিক আছে, নিশ্চয়ই ভালো আছো। অবশ্যই তুমি তোমার পরিবারের সাথে সময় কাটানোর চেষ্টা করছো এবং আমরা যে অনলাইন ক্লাসগুলো পরিচালনা করার চেষ্টা করছি সেই ক্লাসগুলোর সাথে থাকার চেষ্টা করছো। ঠিক আছে, তা আজকেও আমাদের অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগতম। নিশ্চয়ই আমার সাথে থাকবে। প্রথমেই আমরা আমাদের পরিচয় দেওয়ার চেষ্টা করব। আমি মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ, সহকারী শিক্ষক বিজ্ঞান, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়, মাধবপুর হবিগঞ্জ। যদিও তোমাদের সাথে আমি দীর্ঘদিন যাবৎ অনলাইনে ক্লাস নেওয়ার চেষ্টা করছি, তোমরা আমাকে অনেকে চিনে ফেলেছো, তারপরও আমি আমার প্রয়োজনের খাতিরে আবার পরিচয়পত্র উপস্থাপন করলাম। ঠিক আছে, আচ্ছা, আমাদের আজকের যে পাঠ থাকবে, দেখো কি পাঠ আছে। আমাদের আজকের পাঠ হচ্ছে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের অধ্যায় 6, জীবে পরিবহন। অর্থাৎ জীবের যে পরিবহন অধ্যায়টা আছে তার আজকে আমরা ধারাবাহিক দ্বিতীয় ক্লাস তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, আমার সাথে অবশ্যই সহযোগিতা করবে। দেখো কিসের ছবি দেখতে পাচ্ছ? রক্তের ছবি, তাই না? এটা হচ্ছে রক্তের ছবি। আমরা আজকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে রক্তের ছবি। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে রক্ত, রক্তের বিভিন্ন উপাদান। আমাদের আজকের যে মূল বিষয় সেটা হচ্ছে রক্ত এবং রক্ত সংবহন। যদিও আমরা সংবহনে যাওয়ার আগে আমাদের রক্তের বিভিন্ন পরিচয় জানা প্রয়োজন, বিভিন্ন বিষয় আছে সেগুলো জানা প্রয়োজন। সেজন্য আমরা আজকে রক্ত সংবহনে রক্তের যে বিষয়গুলো আছে সেগুলো আজকে জানার চেষ্টা করব। ঠিক আছে, আশা করি আমাকে সহযোগিতা করবে। হ্যাঁ, ঠিক আছে, আমাদের মূল কাজে চলে যাই। আমাদের আজকের যে শিকনফল রাখার চেষ্টা করেছি, দুইটা শিকনফল আছে আমাদের এখানে। 1 নম্বরে হচ্ছে রক্তরস ব্যাখ্যা করতে পারবো, 2 নম্বরে আছে লোহিত কণিকা ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ আজকে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব রক্তের। একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, অর্থাৎ রক্তের কণিকাগুলোর মধ্যে একটা। রক্তরস, প্রথমে আমরা রক্তরসের রক্ত সম্পর্কে জানার চেষ্টা করব। বলো, রক্ত কি জিনিস? রক্ত কি জিনিস? আমাদের গায়ে ধমনী শিরার ভিতরে যে তরল পদার্থটা চলাচল করে সেটাই তো রক্ত, তাই না? এটাই রক্ত। কিন্তু বিজ্ঞানের বিষয়ের উপরে রক্তের একটা সংজ্ঞাও আছে। রক্ত হচ্ছে সাধারণত একটি তরল যোজক কলা, কানেকটিভ টিস্যু। রক্ত হচ্ছে একটা কানেকটিভ টিস্যু। তাকে আমরা সংজ্ঞায়িত করলে আমরা বলি এইভাবে যে রক্ত হচ্ছে একটি তরল যোজক কলা। আচ্ছা, এবার আমরা বলছি এই রক্ত কিভাবে প্রবাহিত হয়, এই রক্তটা কিভাবে চলাচল করে, কিভাবে প্রবাহিত হয়। রক্ত সাধারণত প্রবাহিত হওয়ার যে বিষয়টা মূল যিনি কাজ করেন তিনি হচ্ছেন হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের মাধ্যমে, অর্থাৎ হৃৎপিণ্ডের সংকুচন এবং প্রসারণের মাধ্যমে রক্ত সারা বডিতে চলাচল করে বা প্রবাহিত হয়। ঠিক আছে, যদিও আমরা প্রবাহের বিষয়টা পরবর্তী ক্লাসগুলিতে আরও ভালো করে জানার চেষ্টা করব। আচ্ছা, এখানে এই রক্ত সংবহন তন্ত্র বলতে কি বোঝায়? সাধারণত আমরা রক্ত সংবহন তন্ত্র শুধু না, বিভিন্ন ধরনের তন্ত্র সম্পর্কে জেনেছি। যেহেতু তোমরা পূর্বের অধ্যায়গুলোতে জেনেছো পরিপাক তন্ত্র জেনেছো, তাহলে তন্ত্রটা কি? অর্থাৎ রক্ত সংবহনের কাজে জড়িত সবগুলো অঙ্গকে একত্রিতভাবে তন্ত্র বলা হয়। যেহেতু তারা রক্ত সংবহনের সাথে জড়িত বা রক্তের পরিবহনের সাথে জড়িত, সেই জন্য তাদেরকে একত্রে রক্ত সংবহন তন্ত্র বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা বলছি এই রক্ত সংবহন তন্ত্র বলতে কি বোঝায় আমরা সংজ্ঞা জেনেছি। এবার আমরা দেখব এই রক্ত কি পরিবহন করে। রক্ত সাধারণত কি পরিবহন করে? রক্ত সাধারণত বিভিন্ন উপাদান পরিবহন করে। যেমন আমরা যদি প্রথমেই বলি, কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, অক্সিজেন পরিবহন করে, খাদ্য পরিবহন করে, তারপরে আমাদের বিভিন্ন এটিপি পরিবহন করে, হরমোন পরিবহন করে, চর্বি কণা পরিবহন করে, খনিজ লবণ পরিবহন করে, ইত্যাদি ইত্যাদি পরিবহন করে থাকে। এগুলো হচ্ছে রক্তের পরিবহনের বিষয়। আচ্ছা, এখন আমরা যাব আমাদের মূল বিষয়, সেটা হচ্ছে রক্তের মধ্যে যে উপাদানগুলো থাকে এই উপাদানগুলো কয়টা। রক্তের মধ্যে সাধারণত 2টা উপাদান থাকে, একটা হচ্ছে রক্ত রস
আর একটা হচ্ছে রক্ত কণিকা। আমরা প্রথমেই দেখব রক্ত রস। দেখো রক্তরস। রক্তরস কি? রক্তের মধ্যে সাধারণত যে তরল পদার্থ থাকে, রক্তের মধ্যে সাধারণত যে তরল পদার্থটা থাকে এটাকেই রক্তরস বলা হয়। আর এই রক্তরস রক্তের প্রায় 55 থাকে। এই রক্তরসের মধ্যে পানির পরিমাণ সবচেয়ে বেশি থাকে। মনে রাখতে হবে রক্তরসের মধ্যে পানির পরিমাণ সবচেয়ে বেশি থাকে। রক্তের যে রসগুলো আছে এই রসের মধ্যে সাধারণত আবার বিভিন্ন ধরনের উপাদান থাকতে পারে। যেমন এর মধ্যে প্রথম হচ্ছে পানি, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের খনিজ লবণ, তারপরে হচ্ছে খাদ্য উপাদান যেমন বিশেষ করে চর্বির কণা, তারপরে থাকে তোমার যে খনিজ লবণ, কার্বন সোডিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি ইত্যাদি বিভিন্ন উপাদান তার মধ্যে থাকতে পারে। আমরা এগুলিকে সাধারণত জৈব অজৈব লবণও বলতে পারি। বিভিন্ন ধরনের জৈব অজৈব লবণ এই রক্তরসের মধ্যে থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে রক্তরসের মূল উপাদান। আচ্ছা, আমরা এখানে বলছি এই রক্তের মধ্যে সাধারণত কত ভাগ রক্তরস থাকে একটু আগে আমরা বলেছি। সেখানে রক্তের মধ্যে রক্তরসের পরিমাণ হচ্ছে 55 আচ্ছা, এখানে আমরা এই রক্তের যে প্রধান প্রধান উপাদানগুলো থাকে তার আমরা একটা তালিকা দেওয়ার চেষ্টা করেছি তোমাদেরকে জানার জন্য। যেমন আমরা বলেছি দেখো রক্তের রসের প্রধান উপাদান হচ্ছে পানি, এছাড়া আছে প্রোটিন, জৈব যৌগ, সামান্য অজৈব যৌগ, তারপরে রক্তের মধ্যে প্রোটিন থাকে, গ্লুকোজ থাকে, চর্বি কণা, খনিজ লবণ, ভিটামিন, হরমোন, অ্যান্টিবডি ইত্যাদি উপাদান থাকে। এছাড়া বিভিন্ন খাদ্য কণা থাকে, তারপরে সোডিয়াম থাকে, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদিও থাকে। ঠিক আছে, তাহলে এরা হচ্ছে রক্তের মধ্যে বিভিন্ন ধরনের যে উপাদান থাকে তার মধ্যে হচ্ছে এরা উল্লেখযোগ্য। তাহলে আমরা প্রধান প্রধান যে বিষয়গুলো দেখেছি যেমন প্রোটিন, পানি, এদের মধ্যে সবচেয়ে বেশি থাকে, তারপরে জৈব অজৈব কণা, এরপরে আমরা বলছি প্রোটিন থাকে, গ্লুকোজ থাকে, চর্বি কণা ইত্যাদি ইত্যাদি থাকে। তাইলে এরা হচ্ছে রক্ত রসের প্রধান প্রধান উপাদান। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমরা যাব এই রক্তরসের যে আলোচনা আমরা দেখলাম এই আলোচনার উপর একটা কাজটি হচ্ছে রক্তরস কি ব্যাখ্যা করো। মনে মনে চিন্তা করা শুরু করো। কি রক্তরসটা কি, রক্তরসের মধ্যে কি উপাদান থাকে, রক্তরসের কাজ কি। ঠিক আছে, রক্তরসের মধ্যে পানির পরিমাণ কেমন, রক্তের মধ্যে রক্তরসের পরিমাণ কেমন, ঠিক না? আমরা এগুলো একটু আগে দেখেছি। তাহলে এগুলি হচ্ছে রক্তরস সম্পর্কে তোমার ধারণা বা ব্যাখ্যা। এবার আমরা যাব আমাদের দ্বিতীয় শিকনফল। দ্বিতীয় শিকনফলটি হচ্ছে রক্ত কণিকা, সেটা হচ্ছে লোহিত রক্ত কণিকা। এখন আমাদের প্রথম যে উপাদানটা আমরা দেখেছি সেটা হচ্ছে রক্তরস। দ্বিতীয় যে উপাদানটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে রক্ত কণিকা। রক্ত কণিকাগুলো সাধারণত আবার 3 রকমের হয়ে থাকে। একটা হচ্ছে লোহিত রক্ত কণিকা, একটা হচ্ছে শ্বেত রক্ত কণিকা এবং একটা হচ্ছে অনুচক্রিকা। তাহলে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এখানে সেটা হচ্ছে শুধুমাত্র লোহিত কণিকা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। ঠিক আছে, অবশ্যই আমার সাথে থাকছো। আচ্ছা, দেখি আমরা লোহিত কণিকা। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লোহিত কণিকার ছবি। ঠিক আছে, তোমরা দেখো লোহিত কণিকা দেখতে কেমন? দ্বিও বোতল, গোলাকৃতির বা বৃত্তাকৃতির, কিন্তু উপরে নিচে চাপা, দ্বিও বোতল, তাই না? আচ্ছা, আমরা বলছি রক্ত কণিকা কাকে বলে? রক্তের কণিকা হচ্ছে রক্ত একটি উপাদান। এই রক্ত কণিকা আবার 3 রকমের আমরা বলছি। একটা হচ্ছে লোহিত রক্ত কণিকা, আরেকটা হচ্ছে শ্বেত রক্ত কণিকা, আরেকটা হচ্ছে অনুচক্রিকা। আমরা প্রথমে বলছি লোহিত রক্ত কণিকা বলতে কি বোঝায়। লোহিত কণিকা রক্ত কণিকাকে সাধারণত এক নামে বলা হয় আরবিসি, রেড ব্লাড সেল। ঠিক আছে, লোহিত রক্ত কণিকাটা হচ্ছে রেড ব্লাড সেল। এই লোহিত রক্ত কণিকা সাধারণত লাল বর্ণের হয়ে থাকে। লাল বর্ণের হওয়ার কারণ হচ্ছে তার মধ্যে হিমোগ্লোবিন নামে এক ধরনের রঞ্জক পদার্থ থাকে, যে রঞ্জক পদার্থটা দেখতে লাল। এই কারণে লোহিত রক্ত কণিকাটা লাল বর্ণের হয়। ঠিক আছে, এই লোহিত রক্ত কণিকা সাধারণত 120 দিন পর্যন্ত বাঁচতে পারে। এই লোহিত রক্ত কণিকা সাধারণত আমাদের বডিতে 120 দিন পরে আর বাঁচে না, মারা যায়। কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন কণিকা তৈরি হয়।
আচ্ছা, আমরা বলছি লোহিত রক্তকণিকা দেখতে কেমন, তুমি দেখতে পাচ্ছ এখানে কেমন, দ্বিঅবিতল, বৃত্তাকার বা গোলাকার। তারপরে আমরা দেখতে পাচ্ছি বলছি লোহিত কণিকায় কি থাকে, লোহিত কণিকায় হিমোগ্লোবিন থাকে, লোহিত কণিকা আবার কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন পরিবহন করে, ঠিক আছে, এই কাজগুলি সে করে থাকে। লোহিত কণিকা কতদিন বাঁচে, 120 দিন বাঁচে। তারপরে আমরা বলেছি লোহিত কণিকার কাজ কি। এখন আসো মূল বিষয়, সেটা হচ্ছে লোহিত কণিকার মূল কাজ হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা। সে সাধারণত অক্সিজেন পরিবহন করে অক্সিহিমোগ্লোবিন হিসাবে, কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে কার্বো অক্সিহিমোগ্লোবিন হিসাবে, ঠিক আছে। এই লোহিত রক্তকণিকার প্রধান কাজই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনকে পরিবহন করে নিয়ে যাওয়া। আর লোহিত কণিকার মধ্যে কে থাকে আমরা বলছি হিমোগ্লোবিন নামে রঞ্জক পদার্থ, ঠিক আছে। আচ্ছা, এরপরে যাও, আমরা এখানে বলেছি লোহিত কণিকা সম্পর্কে তোমাদেরকে সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা। সেটা হচ্ছে যে আমরা বলছি যে লোহিত কণিকাটা 120 দিন বাঁচে। তারপরে এটি হচ্ছে অস্থিমজ্জা। অস্থিমজ্জা তোমরা চেনো? অস্থিমজ্জা হচ্ছে আমাদের যে হাড়গুলো আছে, এই যে হাড়গুলো আছে, হাড়ের মাঝের যে অংশগুলো একদম দেখতে লাল দেখা যায়, একদম লাল ভিতরের অংশটা যেটা দেখা যায়, এটাই হচ্ছে অস্থিমজ্জা। এই অস্থিমজ্জার সাধারণত এই লোহিত কণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে, লোহিত কণিকা লাল বর্ণের হয় আমরা বলেছি। তারপরে এই লোহিত কণিকার একটা মূল বিষয় দেখো, এই লোহিত কণিকা সাধারণত নারীদের রক্তে পরিমাণে কম হয়, ঠিক আছে, আর পুরুষদের রক্তে নারীদের তুলনায় একটু বেশি হয়, কিন্তু শিশুদের রক্তে সবচেয়ে বেশি হয় লোহিত কণিকার সংখ্যা। এই জিনিসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এরপর আমরা বলছি এটা হচ্ছে লোহিত কণিকার প্রধান কাজ, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা। এখন আমরা বলছি হিমোগ্লোবিনটা কি। এই যে রক্তের মধ্যে যে হিমোগ্লোবিনটা থাকে, অর্থাৎ লোহিত কণিকায় যে হিমোগ্লোবিনটা থাকে, এটা কি আমরা বলেছি তোমাদেরকে একটু আগে। হিমোগ্লোবিনটা হচ্ছে একটা রঞ্জক পদার্থ। হিমোগ্লোবিনটা হচ্ছে একটা রঞ্জক পদার্থ, সেটা দেখতে লাল হয়, সেজন্য লোহিত রক্তকণিকাগুলোও দেখতে লাল হয়। এবার আমরা একটা কাজ রাখার চেষ্টা করেছি। দেখো, লোহিত কণিকার প্রধান কাজ ব্যাখ্যা করো বা বর্ণনা করো। আমরা দেখেছি লোহিত কণিকার প্রধান কাজ হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা। আজকে আমরা মূল্যায়নে চলে এসেছি। দেখো, রক্ত কি জেনেছ? রক্ত এক ধরনের তরল যোজক কলা। তারপরে আমরা রেখেছি রক্তরস কি। রক্তরস হচ্ছে রক্তের মধ্যে এক ধরনের তরল পদার্থ, এটা অনেক সময় বর্ণহীন হয়, ঠিক আছে, বর্ণহীন। রক্তকণিকা কয়টা? 3টা, লোহিত রক্তকণিকা, শ্বেতকণিকা এবং অনুচক্রিকা। আচ্ছা, তারপর আমরা বলছি হিমোগ্লোবিন কি, এক ধরনের রঞ্জক পদার্থ। এই হলো আমাদের আজকের ক্লাসের মূল বিষয় ছিল, এবং আমরা আমাদের ক্লাসের প্রায় শেষ অংশে চলে এসেছি। আমরা ক্লাসগুলো আবার শেষ করার আগে তোমাদেরকে বলবো যে তোমরা তোমাদের পড়াশোনার কাজটা অবশ্যই সুন্দরভাবে চালিয়ে যাবে। যদিও তোমাদের সাথে আমাদের মুখোমুখি সাক্ষাৎ হচ্ছে না, কিন্তু অনলাইনে আমরা এটাকে ডিস্টেন্স লার্নিং বলা হয়, দূরে থেকেও কাছে আছি। তোমরা যে কোনো বিষয়ে আমাদের সাথে যদি আলোচনা করার প্রয়োজন পড়ে বলে মনে করো, তাহলে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, অথবা আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি প্রত্যেক ক্লাসের প্রত্যেক অধ্যায়ের, সেগুলো তোমরা ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবে। তোমরা জানো আমাদের বিভিন্ন ধরনের অনলাইন ক্লাস সারা বাংলাদেশে প্রচলিত আছে, সংসদ টিভি সহ। তোমরা সংসদ টিভি দেখবে, তারপরে অনলাইনে বিভিন্ন স্কুলের যে ক্লাসগুলো পরিচালিত হয় সেই ক্লাসগুলো তোমরা ভালোভাবে দেখার চেষ্টা করবে এবং সাথে সাথে নোট করে রেখে দেওয়ার চেষ্টা করবে। অবশ্যই আমি যেভাবে তোমাদেরকে কাজ দিচ্ছি সেভাবে অন্যান্য স্যাররাও কাজ দিয়ে থাকেন, তোমরা সেই কাজগুলো সাথে সাথে বাসায় করে ফেলার চেষ্টা করবে এবং সেগুলো নোট আকারে রেখে দেবে। তোমরা জানো কিছুদিনের আমরা পরীক্ষার যে বিষয় সরকার আলোচনা করছে, হয়তো সামনে তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নিতে পারে, সেই জন্য তোমাদের অবশ্যই প্রস্তুতি নিতে হবে পরীক্ষার জন্য। সেই জন্য যে বিষয়টা দরকার সেটা হচ্ছে তোমাদের অনলাইন ক্লাসগুলোর সাথে জড়িত থাকা। আর অবশ্যই তোমরা ঘরে থাকবে এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তোমরা কী করবে, হাত ধুয়ে পরিষ্কার করে রাখবে বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে, এবং যদি বাইরে যাও তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, এবং বাইরে থেকে যখন আবার ঘরে আসবে তুমি হাত সাবান দিয়ে 20 সেকেন্ড যাবত ভালো করে পরিষ্কার করে তোমার যে জামাগুলো আছে পরনে সেই জামাগুলো বাথরুমে ধুয়ে, অর্থাৎ 20 মিনিট পর্যন্ত কমপক্ষে ভিজিয়ে রাখবে, সাবান দিয়ে রেখে তারপর ধুয়ে পরিষ্কার করে
তোমার কাজ করবে। এছাড়া তুমি নাকে মুখে হাত দিবে না। হাত যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না করবে ততক্ষণ পর্যন্ত তুমি নাকে মুখে হাত দিবে না। কারণ আমরা জানি এই ভাইরাসটা অর্থাৎ কোভিড-19 যে ভাইরাস সেটা সাধারণত হাতের মাধ্যমে ছড়ায়। আর যদি আমাদের ফুসফুসে যায় তাহলে সবচেয়ে বেশি মারাত্মক আকার ধারণ করতে পারে। এই জন্য আমরা সতর্ক থাকব এবং হাত সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। তা আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।